আশা করি তোমরা সবাই ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো, সুন্দর আছো। আজকে রাজশাহী কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। যারা আমাদের কলেজের আছো, রাজশাহী কলেজের আছো এবং রাজশাহী কলেজের বাইরে যেসব ছাত্রছাত্রী এই ক্লাস দেখছো তাদেরকেও আজকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। এবং অন্যান্য পেশাজীবীর লোকজন যারা আছেন, যারা এই ক্লাস দেখছেন, তাদেরকে অভিনন্দন এবং সাধুবাদ জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অবগত আছো আমরা 9 নম্বর অধ্যায়ের সহায়ক সেবামূলক চ্যাপ্টারে আমরা ছিলাম। আমরা গত দুটা ক্লাস নিয়েছি এই বিষয়ের উপর। আজকে আমরা বাণিজ্যিক ব্যাংক, এসএমই ফাউন্ডেশন এবং এনজিও, এই তিনটি বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা যেহেতু সহায়ক সেবার এগুলো একটা কম্পোনেন্ট, যে বাণিজ্যিক ব্যাংক, এসএমই ফাউন্ডেশন এবং এনজিও সহায়ক সেবা দিয়ে থাকে, এরা কিভাবে কি ধরনের সহায়ক সেবা দিয়ে থাকে সেগুলো আমরা আলোচনা করব। প্রথম ক্লাসেই আমি এই সহায়ক সেবার প্রথম ক্লাসেই কিন্তু এগুলো সম্পর্কে একটু প্রাথমিক ধারণা দিয়েছি। এখন আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা দেখি যে আজকে আমাদের আলোচ্য সূচিতে আমাদের শিখন ফল কি আছে, যে আমরা আজকে এই ক্লাসটি শেষ করার পর আমরা কি শিখতে পারবো। বাণিজ্যিক ব্যাংকের সহায়তা সমূহ, মানে বাণিজ্যিক ব্যাংক কি ধরনের বিজনেসের ক্ষেত্রে সহায়তা করে থাকে, কিভাবে করে থাকে, সেই বিষয়গুলো আমরা আজকে শিখতে পারবো। তারপরে এসএমই ফাউন্ডেশনের ধারণা, উদ্দেশ্য এবং সহায়তা সম্পর্কে আমরা জানতে পারবো এবং আমরা শিখতে পারবো এসএমই ফাউন্ডেশন কিভাবে কাজ করে, তারা কি ধরনের সেবা প্রদান করে থাকে। বেসরকারি সংস্থা হতে প্রাপ্ত সহায়তা সমূহ, বেসরকারি সংস্থা মানে বলতে এখানে বোঝানো হয়েছে এনজিও, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। এই নন গভর্নমেন্ট অর্গানাইজেশন কিভাবে বিজনেসের ক্ষেত্রে বা আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে অবদান রাখে, হেল্প করে, সেই বিষয়গুলো আমরা দেখব এবং আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আসি। আজকে আমরা দেখলাম যে আমাদের আলোচ্য সূচিতে এবং আমাদের পসরাতে কি কি ছিল সেগুলো আমরা আস্তে আস্তে ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করব এবং আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমেই আসি বাণিজ্যিক ব্যাংক থেকে প্রাপ্ত সহায়তা। প্রিয় শিক্ষার্থী, বাণিজ্যিক ব্যাংক হতে প্রাপ্ত সহায়তাগুলো কি ধরনের? বাণিজ্যিক ব্যাংক কি? বাণিজ্যিক ব্যাংক এক ধরনের বিজনেস প্রতিষ্ঠান, কিন্তু তাদের মূল উদ্দেশ্য মুনাফা অর্জন, ঠিক আছে, কিন্তু তারা করে কি? তারা অন্যকে সহায়তার মাধ্যমে কিন্তু তাদের বিজনেসটা পরিচালনা করে। মূলত অন্য বিজনেসকে হেল্প করে, কোনো ব্যক্তি বা কোনো বিজনেসম্যানদের বা কোনো ব্যবসা প্রতিষ্ঠানদের। কিভাবে? তারা বাণিজ্যিক ব্যাংক করে কি, সাধারণ মানুষের কাছ থেকে ছোট ছোট ডিপোজিটগুলো সংগ্রহ করে একটা বিগ অ্যামাউন্ট তৈরি করে, সেই অর্থ আবার অন্যের নিকট করে কি ঋণ হিসাবে, ঋণকৃত মূলধন হিসাবে ঋণ দিয়ে থাকে এবং ঋণের সুদ তারা গ্রহণ করে থাকে, করে লাভ করে থাকে। আবার করে কি, এই বাণিজ্যিক ব্যাংক এই ডিপোজিটগুলো সংগ্রহ করে, এই ডিপোজিটগুলো তারা কোনো শেয়ার মার্কেটে বা অন্য কোনো জায়গাতে, অন্য কোনো কোম্পানিতে বিনিয়োগ করতে পারে, করে সেখান থেকে প্রফিট অর্জন করতে পারে। এবং তারা বিভিন্ন ধরনের সেবামূলক, যেরকম বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে এলসি খোলা এবং অন্যান্য কাস্টমারদের চেক ভাঙানা। তোমরা এটা সেকেন্ড ইয়ারে ব্যাংকিং বলে একটা সাবজেক্ট আছে তোমাদের, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং এর সেকেন্ড পার্ট, সেখানে বাণিজ্যিক ব্যাংকের অ্যাক্টিভিটিস সম্পর্কে আরো বিস্তারিত আছে। এখানে আমি শুধু আলোচনার সুবিধার্থে আমি সংক্ষিপ্ত কথাটা বলবো, একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি। সেখানে কি করে, তারা অন্যান্য আরো যে হেল্পিং কাজ করে থাকে, সহায়ক, মানে টাকা ট্রান্সফার, তারপরে চেক ভাঙানো, চেক কালেকশন, তারপরে ডিডি, এমটি, টিটি, এগুলো কিছু কার্যক্রম আছে, সেগুলো করে তারা সহায়তা করে থাকে এবং তারা আর্নিংও করে থাকে। তাহলে আমাদের মূল আলোচনা বাণিজ্যিক ব্যাংক থেকে কি ধরনের বিজনেস সহায়তা পেতে পারে সে বা সহায়তা করে থাকে। তাহলে প্রথমে হলো আর্থিক সহায়তা। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমি এই কথার মাধ্যমেই তোমরা বুঝতে পেরেছো বাণিজ্যিক ব্যাংক করে কি, তাদের ডিপোজিটকৃত মূলধন সাধারণ মানুষের
ডিপোজিটকৃত মূলধন মানে অর্থবৃত্তগুলো, সেভিংসগুলো, সেগুলো করে কি, তারা অন্য কোনো ব্যবসায় প্রতিষ্ঠান যাদের অর্থের প্রয়োজন আছে তাদেরকে সহায়তা করে থাকে। কিভাবে? তারা ঋণ দিয়ে থাকে, ঋণ দিয়ে আর্থিক সহায়তা করে থাকে। সেটা স্বল্প মেয়াদী হতে পারে, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী হতে পারে। প্রিয় শিক্ষার্থী, দ্বিতীয়ত হয় কি, মূলধন গঠনের সহায়তা। মূলধন গঠনের সহায়তা করে থাকে। তাই বাণিজ্যিক ব্যাংক কি করে? মূলধন গঠনে দুইভাবে মূলধন গঠনের সহায়তা করে। একটা হলো ডিপোজিটকৃত, যে সাধারণ জনগণের ডিপোজিটকৃত যে অর্থ, সেটা ঋণ হিসাবে, ঋণকৃত মূলধন হিসাবে সহায়তা করে থাকে, তাহলে মূলধন গঠনের সহায়তা করলো। আর একটা করে কি, তারা সরাসরি বিনিয়োগ করে কোনো বিজনেসে, সেটা শেয়ার মার্কেটের মাধ্যমে হোক বা প্রাইমারি মার্কেটের মাধ্যমে হোক, সেইটা সরাসরি কোনো বিজনেসে বিনিয়োগ করে থাকে। এবং অনেক ব্যাংকেরই বিভিন্ন জায়গাতে বিনিয়োগ আছে, সরাসরি বিনিয়োগ। তারা মানে মালিকানার মূলধন দিয়ে থাকে। যে তোমরা জানো যে তোমরা অ্যাকাউন্টিং এ করেছো অ্যাসেটস সমান সমান লায়াবিলিটিস প্লাস ওনার ইকুইটি। তাহলে অ্যাসেট সমান সমান লায়াবিলিটিস প্লাস ওনার ইকুইটি। ওনার ইকুইটি হলো মালিকের নিজস্ব মূলধন, যারা শেয়ার হোল্ডার শেয়ার কেনে তারা ওনার ইকুইটি হিসাবে চিহ্নিত হয়। আর যারা আর একটা মূলধন আছে ঋণকৃত মূলধন। লায়াবিলিটিস এর মধ্যে একটা শর্ট টার্ম আর একটা লং টার্ম। লং টার্ম যেটা লায়াবিলিটি, সেটাও মূলধন হিসাবে ট্রিট হয়, ক্যাপিটাল স্ট্রাকচারের মধ্যে পড়ে। ক্যাপিটাল স্ট্রাকচারের মধ্যে কি কি আছে একটু বলে দিই। ক্যাপিটাল স্ট্রাকচারের মধ্যে আছে লং টার্ম ডেট, মানে দীর্ঘমেয়াদী লোন। তারপরে কি থাকে? তারপরে থাকে যদি প্রেফার্ড স্টক থাকে তাহলে প্রেফার্ড স্টক, রিটার্ন আর্নিং মানে যেটা সঞ্চিতি, আর আরেকটা কি আছে মালিকের নিজস্ব মূলধন। ঠিক আছে? তাহলে শেয়ার ক্যাপিটাল আর রিটার্ন আর্নিং, প্রেফার্ড স্টক, আর আরেকটা কি লং টার্ম ডেট। তাহলে ব্যাংক যে মূলধন গঠনে সহায়তা করে সেটা দুই জায়গাতে, একটা লং টার্ম ডেট দীর্ঘমেয়াদী লোন দিয়ে বা ঋণপত্র কিনে, আরেকটা ব্যাপার হলো ওনার ইকুইটিতে সে সরাসরি শেয়ার কিনে সে বিনিয়োগ করতে পারে। তাহলে মূলধন গঠনের সহায়তা দুই ভাবে করতে পারে। নিজস্ব মূলধন সরবরাহ, সে মালিক হয়ে, ওই প্রতিষ্ঠান মালিক হয়ে মূলধন গঠনের সহায়তা করে, বা ওই প্রতিষ্ঠানের ঋণদাতা হিসাবে মূলধন গঠনের সহায়তা করে। দুই ভাবেই, মালিকানা হিসাবে জয়েন্ট হয়ে মূলধন গঠনের সহায়তা করতে পারে, আবার করতে পারে কি ঋণদাতা হিসাবে মূলধন গঠনে সহায়তা করতে পারে। ক্লিয়ার? এখন 3 নাম্বার হলো পরামর্শমূলক সহায়তা। থার্ড, এখন বাণিজ্যিক ব্যাংক তার ক্লায়েন্টদের, যেসব বিজনেসম্যান বা ব্যবসায় প্রতিষ্ঠান তাদের কাস্টমার, মানে তাদের কাছ থেকে সেবা নেয়, তাদেরকে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকে। অনেক সময় তারা বলে যে আপনি দীর্ঘমেয়াদী লোন নেন না, এটা স্বল্প মেয়াদী নেন, কিংবা স্বল্প মেয়াদী নেন না, এটা দীর্ঘমেয়াদী নেন বা মধ্যমেয়াদী নেন, ঋণের ইন্টারেস্টটা কম আসবে। কথা কি বোঝা যাচ্ছে? এটা এই সময়ে নেন না, এই সময়ে নেন, বা এই সময়ের মধ্যে এটা রিকভারি করে দেন, তাহলে আপনার কস্টিংটা, ঋণের সুদটা কম আসবে। তো এইভাবে বিভিন্ন, বা এই বিজনেসে আপনি বিনিয়োগ করেন, যে এই বিজনেসে বিনিয়োগ করলে পারে সেখানে আপনি ঋণের ইন্টারেস্টটা কম আসবে, বা এই বিজনেস যদি করেন তাহলে এই বিজনেসে ঋণের ইন্টারেস্টটা বেশি আসবে, বা সরকারের সাবসিডি আছে, সহায়তা আছে। এই ধরনের ফিনান্সিয়াল বিভিন্ন পরামর্শ বাণিজ্যিক ব্যাংক অনেক সময় দিয়ে থাকে। আর একটা কাজ কি? বৈদেশিক বাণিজ্যের সহায়তা। বৈদেশিক বাণিজ্যে বাণিজ্যিক ব্যাংকগুলো সরাসরি সহায়তা করে। সেটা কি রকম? সেটা এক্সপোর্ট বা ইম্পোর্ট, আমদানি এবং রপ্তানি দুই ক্ষেত্রেই বাণিজ্যিক ব্যাংক সহায়তা করে থাকে। কিভাবে? সেটা এলসি খোলার মাধ্যমে। এখন ধরো তোমার একটা প্রতিষ্ঠান, তুমি আমেরিকাতে তৈরি পোশাক রপ্তানি করবে। এখন রপ্তানি করলেও ওই দেশের পার্টিকে তুমি চেনো না, ওখানে তো বাংলাদেশি টাকা নাই, ওরা আমেরিকান ডলার দেবে, আর তোমাকে বাংলাদেশি টাকা প্রয়োজন, ওরা ডলারে কিনবে। তাহলে কি এলসি খুলতে হয় ব্যাংকের মাধ্যমে, এলসি, লেটার অফ ক্রেডিট। এই এলসির মাধ্যমে ওই ব্যাংক মধ্যস্থতাকারী হিসাবে বাণিজ্যিক ব্যাংক সহায়তা করে থাকে। ওই এলসির প্যাটার্ন আছে, একটা সিস্টেম আছে কিভাবে এটা ওই ব্যাংকিং এর মধ্যে বিস্তারিত ওই চ্যাপ্টারে আছে। আমি শুধু এইটুকু মনে রাখো, মাথায় রাখো, যে বাণিজ্যিক ব্যাংক আমদানি রপ্তানি ক্ষেত্রে
তাদের পেমেন্টগুলো করার ক্ষেত্রে বা টাকা প্রাপ্তির ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংক সহায়তা করে থাকে। তুমি যদি আমদানি করো তাহলে তোমার পেমেন্ট দেওয়ার ক্ষেত্রে হেল্প করে, আর তুমি যদি রপ্তানি করো তাহলে তোমার টাকা কালেকশনের ক্ষেত্রে হেল্প করে থাকে। বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংক এইভাবে হেল্প করতে পারে। এখন সাইডে দেখো একটা চক্র দেওয়া আছে, কমার্শিয়াল ব্যাংক প্রোডাক্ট। এখন কমার্শিয়াল ব্যাংক কি ধরনের প্রোডাক্ট গুলো করে? এখন ঘটনা হচ্ছে, প্রোডাক্ট মানে আমরা সাধারণত বলি দৃশ্যমান কোনো কিছু, সার্ভিস মানে যেটা অদৃশ্য। এইটা একটা প্রোডাক্ট। এই আমার এই চশমা একটা প্রোডাক্ট। কিন্তু ব্যাংকের ক্ষেত্রে তারা প্রোডাক্ট বলে প্রত্যেকটা সেবাকে একটা করে প্রোডাক্ট তারা বলে থাকে। যেরকম ক্যাশ ম্যানেজমেন্টের ক্ষেত্রে হেল্প করে থাকে। এই যে দেখো অনেকগুলো করে তার মধ্যে আমি 4টা এখানে দিয়েছি। ক্যাপিটাল মার্কেট বা তোমার ট্রেজারির ক্ষেত্রে, ট্রেডের ক্ষেত্রে, ফরেন এক্সচেঞ্জের ক্ষেত্রে এইরকম এই প্রোডাক্টগুলোতে হেল্প করে থাকে। তার মানে বর্তমান মডার্ন ম্যানেজমেন্টে ব্যাংকিং সেক্টরে তারা শুধু সেবা বলতে চাচ্ছে না, তার যতগুলো সেবা আছে, প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন মানে প্রোডাক্ট বহুমুখীকরণের একটা বিষয় আছে। তাহলে প্রোডাক্টগুলো ডাইভার্সিফিকেশন মানে সেবা ডাইভার্সিফিকেশন। কত ধরনের সেবা আছে, কত ধরনের ডিপোজিট, কত ধরনের অ্যাকাউন্ট আছে, কত ধরনের সেবা দেয়, এই প্রত্যেকটাকে এক একটা প্রোডাক্ট বলা হয় এখন বর্তমান যুগে। প্রিয় শিক্ষার্থী, তাহলে বাণিজ্যিক ব্যাংক এই 4টি যে সেবা সহায়তা করে থাকে, এছাড়া আরো করে, আমরা পরের স্লাইডে দেখব। যেমন দেখো, ব্যবসায় লেনদেন পরিশোধে ও অর্থ স্থানান্তরে সহায়তা। ব্যবসায় লেনদেন পরিশোধে ও অর্থ স্থানান্তরে সহায়তা। তাহলে বাণিজ্যিক ব্যাংক কি? ব্যবসায় লেনদেন পরিশোধে, ধরো তোমার একটা ব্যাংকের, একটা ব্যবসা প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট আছে একটা ব্যাংকে। এখন সে একটা চেক দিল, মানে কোনো পার্টি পাবে, তাকে চেক দিল, দিয়ে বলল যে এই টাকাটা পরিশোধ করে দিন। তাহলে পরিশোধ করে দেওয়ার, বা অনলাইন এখন ব্যাংকিং আসছে, সে লেনদেনের ক্ষেত্রে টাকা কালেকশন, ওই যে বললাম, কার টাকা পরিশোধ করতে করে থাকে, এবং অর্থ স্থানান্তরে এক জায়গা থেকে আর এক জায়গায় স্থানান্তর করতে। এখন ঢাকার কোনো পার্টির কাছ থেকে রাজশাহীর কোনো পার্টি মাল কিনেছে, তো সেই মালের ম্যাটেরিয়ালসের দাম পরিশোধ করার জন্য ব্যাংকে বলল যে ঢাকার এই পার্টির এই যে অ্যাকাউন্ট নাম্বার, এই অ্যাকাউন্ট নাম্বারে এত টাকা দিয়ে দেন। একটা ইনস্ট্রাকশন দিলে সে টাকাটা দিয়ে দিবে, তাহলে লেনদেন পরিশোধ হলো। তাহলে লেনদেন পরিশোধ হলো, তারপর অর্থ স্থানান্তর হলো। এই অর্থ স্থানান্তরের ক্ষেত্রে ব্যাংকগুলো হেল্প করে থাকে। দেখো এখানে লেনদেন হচ্ছে, অর্থের লেনদেন হচ্ছে, ঠিক আছে? এইভাবে অর্থের লেনদেনের ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংকগুলো সহায়তা করে থাকে। তারপরে দেখি বাণিজ্যিক ব্যাংক থেকে প্রাপ্ত সহায়তা আরো কতগুলো আছে। যেরকম অন্যান্য সহায়তাগুলোর মধ্যে আমরা দেখি, ব্যাংকিং ব্যবসায় মান উন্নয়নের মাধ্যমে এই শিল্পের বিকাশ ঘটানো যায়। এখন ব্যাংকিং এর সেবার মান যত দ্রুত প্রম্পট হবে, তত এইটা অন্য বিজনেসে হিট করবে। ব্যাংকিং সেবা যদি খুব দ্রুত এবং ট্রান্সপারেন্ট হয়, সততার সাথে হয় এবং নিরাপত্তার সাথে হয়, তাহলে কিন্তু এটা হবে। যেমন ধরো এখন অনেক ব্যাংক অ্যাপস নিয়ে আসছে, তুমি নিজেই ট্রানজেকশন করতে পারো, ছোটখাটো, অনেক বড় অ্যামাউন্ট না হলে অ্যাপসের মাধ্যমে। যেরকম এনবিআরসি ব্যাংক আনছে, তারপরে জানা মতে ট্রাস্ট ব্যাংক আনছে, তারপরে আরো অনেকগুলো ব্যাংক মোবাইল অ্যাপস নিয়ে আসছে, যে থেকে তুমি টাকা অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারো, অন্যকে পেমেন্ট করতে পারো, বা তুমি বিভিন্ন বিল পরিশোধ করতে পারো, বা বিদ্যুৎ বিল, তোমার হলো মোবাইলে পোস্টপেড যদি মোবাইল হয় তাহলে মোবাইলের বিল, ইন্টারনেটের বিল, পানির বিল, এরকম বিল বিভিন্ন ব্যাংক থেকে, ব্যাংকে যে লাইনে দাঁড়িয়ে তোমার বিদ্যুৎ বিল বা অন্যান্য দেওয়া যায় না। তো এই ব্যাংকিং সেবার মান উন্নয়নের মাধ্যমে তোমার বিকাশ ঘটানো যায়। তারপরে তুমি কোনো তোমার কারখানা বিজনেসের বিদ্যুৎ বিল আছে বা অন্যান্য আছে, যেমন ট্যাক্স এগুলো দেওয়ার কিন্তু সিস্টেম চলে আসছে। তাহলে ব্যাংকিং সেবার যদি মান উন্নয়ন হয়, তাহলে কিন্তু অন্যান্য বিজনেসেরও গতিশীলতা বাড়ে, ডেভেলপমেন্ট হয়। নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সেবার মান উন্নয়ন। ব্যাংকগুলো যদি নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করে, যেরকম এই যে অ্যাপসগুলো, তবে অ্যাপসের সিকিউরিটি সিস্টেম ভালো হতে হবে। অ্যাপসের যদি সিকিউরিটি সিস্টেম ভালো হয়, কেউ হ্যাক করতে না পারে, তাহলে কিন্তু এই মান উন্নয়ন করা। নতুন প্রযুক্তি যেরকম
এখন এটিএম বুথের মাধ্যমে কিন্তু অহরহ টাকা তোলা যায়, ঠিক আছে। মোবাইল ব্যাংকিং, এটা আমরা যখন ছোটবেলা ছিলাম, স্টুডেন্ট ছিলাম, তখন কিন্তু এইরকম ছিল না, অনলাইন ব্যাংকিং ছিল না, এটিএম বুথ ছিল না, মোবাইল ব্যাংকিং ছিল না। এই যে এটিএম বুথের মাধ্যমে, এই যে অনলাইন এটিএম বুথের এই প্রযুক্তিটা প্রথম নিয়ে আসে ডাচ বাংলা ব্যাংক। ডাচ বাংলা ব্যাংক এই বাংলাদেশে প্রথম এই টেকনোলজিটা নিয়ে এসে তার টেকনোলজিটা কিন্তু আরো অনেক অনেক প্রতিষ্ঠানকে শেয়ারিং করেছে, তাদের সাথে কোলাবোরেশন। ওই জন্য দেখো ডাচ বাংলা ব্যাংকের বুথ থেকে অনেক ব্যাংকেরই টাকা তোলা যায়। এখন অন্যান্য ব্যাংকগুলো নিজস্ব সিস্টেম দাঁড় করাইছে, কিন্তু ডাচ বাংলা প্রথম এটা করেছিল। তো এই যে প্রযুক্তি মোবাইল ব্যাংকিং এর, এটাও একটা প্রযুক্তি, বিকাশ, তারপরে নগদ এরকম আসছে, তারপরে অ্যাপস আসছে। এই যে নতুন নতুন প্রযুক্তিগুলো আসছে, এই প্রযুক্তির মাধ্যমে কিন্তু মান উন্নয়ন হচ্ছে। আগে আমাদের কাছে পড়াশোনা করেছি, টাকা পয়সা পাঠাতে গেলে আমরা চিঠি লিখতাম, বাবা মা মানি অর্ডার করতো, তারপরে টাকা আসতো। অনেকদিন চিঠি যেতে 7 দিন 10 দিন, আবার আসতে 10 দিন, মানে 20 দিনের আগে টাকা আমরা পেতাম না বাড়ি থেকে পড়াশোনার জন্য। আর এখন তুমি এখনই ফোন করছো, বাসা থেকে তোমার বিকাশ অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছে, কয়েক মিনিটের ব্যাপার, সেকেন্ডের ব্যাপার। বা তোমার বাবার মোবাইল অ্যাকাউন্টে যদি থাকে, সেখান থেকে তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিল। তাহলে এই যে প্রযুক্তি ডেভেলপমেন্টের জন্য, তাহলে কি গতিশীলতা, অর্থের গতিশীলতা বেড়েছে। বিজনেসম্যান ঢাকাতে বা বিভিন্ন জায়গাতে যারা চাকরি করে, যেরকম আমার দেশের বাড়ি, আমার আম্মা যেখানে থাকে সেখানে কারেন্ট বিল তার দিতে সমস্যা হয়, সেখানে ব্যাংক নাই, তাই আমি এখান থেকে দিয়ে দিই। কারেন্ট বিল আসলে আমার মোবাইল নাম্বারে চলে আসতেছে কত টাকা, এবং আমি এখান থেকে মোবাইলের মাধ্যমে তার কারেন্ট বিলগুলো আমি দিয়ে দিচ্ছি। তো এখন এই যে গতিশীলতা, যারা চাকরি করে তার বাড়িতে বাবা মার কাছে টাকা পাঠানো, বা যেরকম মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে গার্মেন্টস সেক্টরে কর্মচারীদের বেতন দেওয়া হচ্ছে, যেরকম আমাদেরও বেতন চলে আসছে অ্যাকাউন্টে। ব্যাংকগুলো কি করছে, আমরা আগে কি করতাম, বেতনের চেক পেতাম, চেক নিয়ে যে আমার ব্যাংক অ্যাকাউন্টে জমা দিতাম, সে অ্যাকাউন্ট থেকে বাংলাদেশ ব্যাংকে যেত, যে ক্লিয়ারিং হয়ে আসতো, অনেকগুলো প্রসিডিওর মেনটেন হতো। এখন এটা অনলাইন ব্যাংকিং হয়ে আইবাস, সরকারি কর্মকর্তা বা রাজস্ব খাত থেকে যে টাকা পয়সা লেনদেন হয়, এটা আইবাস সিস্টেম চালু করেছে। এই সিস্টেমের মাধ্যমে দ্রুত যে আমার বিল সাবমিট হলো কিনা, বিল ক্লিয়ার হলো কিনা, আমার কাছে মেসেজ চলে আসছে, আমার বিল পাস হলো কিনা মেসেজ চলে আসছে, বাংলাদেশ ব্যাংকে আমার চেক জমা হলো ইলেকট্রনিক ভাবে, এবং সেটা আমার অ্যাকাউন্টে ঢুকলো কিনা, এবং সেটা ক্যাশ হলো কিনা, কখন হবে, কবে হবে, সেগুলো সব ডিটেলস চলে আসতেছে। তাহলে এই যে প্রযুক্তির উন্নয়নের মাধ্যমে, ব্যাংকিং সেক্টরের উন্নয়নের মাধ্যমে এই জিনিসগুলো কিন্তু গতিশীলতা বেড়েছে। কোম্পানির শেয়ার সিকিউরিটি বিক্রয়ের দায়িত্ব গ্রহণ করা। এখন অনেক বাণিজ্যিক ব্যাংক যে বিভিন্ন কোম্পানির শেয়ার সিকিউরিটি বিক্রয়ের দায়িত্ব গ্রহণ করে, এই দায়িত্ব যারা গ্রহণ করে তাদেরকে কি বলা হয়, আন্ডার রাইটার। অনেক বাণিজ্যিক ব্যাংক আছে, তারা আন্ডার রাইটারের দায়িত্ব পালন করে থাকে। ক্লিয়ার? আন্ডার রাইটারের কাজ কি, তোমাদের দেখো আছে ফাইন্যান্সের মধ্যে পড়েছো, তোমাদের ফাইন্যান্সের ফার্স্ট পার্টি আন্ডার রাইটারের বিষয়গুলো আছে, কস্ট অফ ক্যাপিটাল, এই চ্যাপ্টারগুলোতে। তে কোম্পানি শেয়ার সিকিউরিটি ক্রয়ের যে দায়িত্ব গ্রহণ করে বাণিজ্যিক ব্যাংকগুলো, তারা বলে ঠিক আছে, তোমার এত টাকার আমি শেয়ার কিনে নিলাম, বিক্রি করার দায়িত্ব আমার, যদি বিক্রি করতে এই টাইমের মধ্যে না পারি আমি টাকা দিয়ে দিব, কিন্তু শেয়ার প্রতি কমিশন দিতে হবে। শেয়ার প্রতি কমিশন একটা নেওয়ার ভিত্তিতে কিন্তু এইটা করে থাকে। তাহলে আন্ডার রাইটারের কাজ করে থাকে বিভিন্ন ধরনের ব্যবসায় তথ্য সংগ্রহ, সংরক্ষণ এবং সরবরাহ। বিভিন্ন ধরনের বিজনেসের তথ্য সংগ্রহ করে, সংরক্ষণ করে এবং সরবরাহ করে থাকে। অনেক বাণিজ্যিক ব্যাংক তারা বিভিন্ন রিপোর্ট করে থাকে, সেই রিপোর্টে বিভিন্ন ধরনের বিজনেসের তথ্য সংগ্রহ, সংরক্ষণ এবং সরবরাহ কেন্দ্রীয় ব্যাংক তো করেই থাকে, তার সাথে বাণিজ্যিক ব্যাংক এই কাজগুলো করে থাকে। শিল্প এবং বাণিজ্য নীতি বাস্তবায়নে সরকারকে সহায়তা করে থাকে। শিল্প এবং বাণিজ্য নীতি থাকে, প্রত্যেকটা দেশেরই ইন্ডাস্ট্রিয়াল এবং কমার্শিয়াল পলিসি আছে। এই পলিসি বাস্তবায়নের ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংকগুলো কি করে থাকে, হেল্প করে থাকে সরকারকে। ঠিক আছে।
তাহলে বাণিজ্যিক ব্যাংকের সহায়তা সমূহগুলো আমরা দেখলাম। এখন আমরা দেখি এসএমই ফাউন্ডেশন। এটার নাম শুনেছ, এসএমই মেলা হয়, এসএমই বিভিন্ন প্রোগ্রাম হয়, সেটা অনেকেই জেনে থাকবে। শহর লেভেলে, অন্তত বিভাগ লেভেলে এই কাজগুলো হয়। দেখো একটা লোগো দেওয়া আছে, এসএমই ফাউন্ডেশন। এখন এসএমইটা কি দেখো, প্রথমেই বলা আছে এসএমই হলো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ। ঠিক আছে, এসএমই শব্দের অর্থ হলো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ। এবং এই স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজের ফাউন্ডেশন একটা আছে সরকার কর্তৃক। এই ফাউন্ডেশনটা কবে, কোথায়, কিভাবে আসলো, আমরা এই সম্পর্কে একটু ধারণা জানার চেষ্টা করি। 1994 সালের কোম্পানি আইনের অধীনে 2006 সালের 26শে নভেম্বর এসএমই ফাউন্ডেশন নিবন্ধন হয়। কথা কি বোঝা গেল? বিষয় হলো, বাংলাদেশে এখন কোম্পানি আইন কত সালের? 1994 সালের। ঠিক আছে, বর্তমানে প্রচলিত আছে। 1994 সালের কোম্পানি আইনের অধীনে 2006 সালে 26শে নভেম্বর এসএমই ফাউন্ডেশন নিবন্ধন লাভ করে। এখন 2006 সালের 12ই নভেম্বর শিল্প মন্ত্রণালয়ে নিবন্ধনকৃত হয়েছে। এটা কার আন্ডারে? একটা হলো 26শে নভেম্বর 2006 সালের 26শে নভেম্বর এসএমই ফাউন্ডেশন নিবন্ধন হয় কোম্পানি আইনের অধীনে। আর 2006 সালের 12ই নভেম্বর শিল্প মন্ত্রণালয়ের আন্ডারেও কিন্তু নিবন্ধন হয়। দুইটা জায়গা নিবন্ধন আছে, তার মানে কোম্পানি আইনে নিবন্ধিত হয়েছে এবং শিল্প মন্ত্রণালয়ে নিবন্ধিত হয়েছে। তার মানে শিল্প মন্ত্রণালয়ের অধীনে এসএমই ফাউন্ডেশনটা কাজ করে। কি ধরনের কাজ করে, কি উদ্দেশ্য, এটা আমরা জানবো। আসো আমরা পরবর্তী স্লাইডে। এসএমই ফাউন্ডেশনের উদ্দেশ্য, সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এসএমই ফাউন্ডেশনের উদ্দেশ্যগুলো কি আমরা একটু দেখার চেষ্টা করি। দেখো ডান দিকে স্লাইডে সপ্তম জাতীয় মেলা 19 সালের মেলার একটা ছবি দেওয়া আছে। 20 সালেরটা আমি খুঁজে পাইনি, এই জন্য দেওয়া হয়নি। দেখো এখানে অনেকগুলো বিষয় বলা আছে, তো এই বিষয়গুলোতে হেল্প করে থাকে এসএমই ফাউন্ডেশন, এই ব্যবস্থাগুলো করে থাকে। এখন আমরা আসি এসএমই সম্পর্কিত সরকারের নীতি, গৃহীত কৌশল এবং নীতি বাস্তবায়নে সহায়তা করা। এসএমই ফাউন্ডেশনের মূল উদ্দেশ্য হলো সরকার স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজকে এমফ্যাসিস দিয়ে তাদের বিজনেসকে আরো এক্সপান্ড করার জন্য, বর্ধিত করার জন্য, দেশের অর্থনৈতিক এবং আর্থসামাজিক ডেভেলপমেন্টের জন্য এই খাতটাকে একটা গুরুত্বের সাথে সরকার বিবেচনা করছেন, বাংলাদেশ সরকার। এবং এই জন্যে এই খাতটাকে সম্প্রসারণের লক্ষ্যে এসএমই ফাউন্ডেশন কাজ করে থাকে। তাহলে সরকার স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজের জন্য যে কৌশল এবং নীতি গ্রহণ করেছে, সে কৌশল এবং নীতিগুলো বাস্তবায়নের জন্য এসএমই ফাউন্ডেশন অনবরত কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছেন। এটা তাদের মূল উদ্দেশ্য, কাজ করাটা। ক্লিয়ার? এখন ব্যাপারটা হলো, আমাদের দেশে লার্জ স্কেল ইন্ডাস্ট্রি গড়াটা তো খুব কঠিন, কারণ আমাদের মূলধনের অভাব আছে, ক্যাপিটালের অভাব আছে। চাইলে আমরা মূলধন সংগ্রহ করতে পারি না, কিন্তু স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজ কিন্তু আমরা করতে পারি, ক্ষুদ্র এবং মাঝারি শিল্প করতে পারি। কিন্তু ক্ষুদ্র মাঝারি শিল্প করার জন্যে যে থ্রেটগুলো আছে, যে চ্যালেঞ্জগুলো আছে, যে বাধা বিপত্তিগুলো আছে, সেগুলো নিরসনের ক্ষেত্রে এই এসএমই ফাউন্ডেশন হেল্প করে থাকে, সহায়তা করে থাকে। এখন 2 নম্বর হলো কি, এই সম্পর্কিত অন্যান্য মন্ত্রণালয়ে গৃহীত নীতি ও অনুমোদন। ব্যাপারটা হলো যে সরকারের তো একটা কৌশল এবং নীতি আছেই, কিন্তু তুমি বিজনেস করতে গেলে অনেকগুলো মন্ত্রণালয়ের কিন্তু অ্যাক্টিভিটিস আছে। শিল্প মন্ত্রণালয়ে আছে, বাণিজ্য মন্ত্রণালয়ে আছে, আইন মন্ত্রণালয়ের আছে, ঠিক আছে। তারপরে রাজস্ব খাত, অর্থ মন্ত্রণালয়ে আছে রাজস্ব, ট্যাক্সের একটা ব্যাপার আছে, ট্যাক্স দেখে হলো অর্থ মন্ত্রণালয়, এনবিআর। এখন শিল্প মন্ত্রণালয়ের একটা ব্যাপার আছে, বাণিজ্য মন্ত্রণালয়, এবং অন্যান্য মন্ত্রণালয়ের যে গৃহীত নীতিগুলো
আছে সেই নীতিগুলো অনুমোদনের ব্যাপারে এই এসএমই ফাউন্ডেশন কিন্তু কাজ করে থাকে। উদ্যোক্তাগণকে ব্যবসায় সহায়ক সেবার যোগান, বিজনেস করতে গেলে যে অন্যান্য সেবা লাগবে, এই যে ট্যাক্সের নিবন্ধন লাগবে, ট্রেড লাইসেন্স লাগবে, বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন লাগতে পারে। যেরকম একটা উদাহরণ তোমাকে বলি, বিষয় হলো ট্রেড লাইসেন্স প্রত্যেকটা বিজনেসের জন্য দরকার। সেটা যেখানে করবে সেখানে স্থানীয় সরকার, সিটি কর্পোরেশন বা ইউনিয়ন কাউন্সিল বা পৌরসভা দিয়ে থাকে। কিন্তু ধরো যে তুমি ওষুধের একটা বিজনেস করছো, ওষুধের বিজনেস করলে ট্রেড লাইসেন্স তো লাগবেই, তার সাথে ড্রাগ লাইসেন্স তোমাকে লাগবে। তাহলে ড্রাগ লাইসেন্স তোমার আলাদা জায়গা থেকে তোমাকে নিতে হবে। যে এইরকম বিজনেস ভেদে বিভিন্ন জায়গা থেকে এই সেবার প্রয়োজন হতে পারে। তাহলে উদ্যোক্তাগণকে এই সেবা সহায়তা দেওয়ার জন্য হেল্প করে থাকে। এসএমই ফাউন্ডেশনের আরো কতগুলো উদ্দেশ্য আছে। উদ্দেশ্যগুলোর মধ্যে দেখি যে এসএমই এই বিজনেস সংক্রান্ত খাতওয়ারি গবেষণা কার্যক্রম সম্পাদন। এসএমই ফাউন্ডেশন করে কি, বিজনেসের বিভিন্ন যে খাত আছে, যে ধরো ব্যাংকিং সেক্টর, তারপরে কনজিউমার প্রোডাক্ট, হস্তশিল্প, ভারী শিল্প, ক্যাটাগরাইজ এরা বিভিন্ন গবেষণা করে থাকে, তাদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে থাকে। সে বিজনেস করার ক্ষেত্রে যে চ্যালেঞ্জ, সমস্যা, এগুলো নিয়ে কিন্তু তারা অনবরত কাজ করে থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা দেখছি কি, তাহলে এসএমই ফাউন্ডেশন যে একটা রিসার্চ ওয়ার্কও করে থাকে, সে রিসার্চ ওয়ার্কে বিভিন্ন খাতের কি সমস্যা, অগ্রগতি, এই বিষয়গুলো কিন্তু তারা নির্ধারণ করে থাকে এবং সমাধানের উপায়ও কিন্তু তারা বের করে থাকে। 5 নাম্বার, বিভিন্ন ধরনের প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করে থাকে। প্রিয় শিক্ষার্থী, তোমরা ডান দিকে দেখো একটা নারী উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি। এই নারী উদ্যোক্তাদের জন্য দেখো একটা প্রশিক্ষণের তাদের সার্কুলার আছে বিভিন্ন ধরনের। এই যে দেখো এখানে কতগুলো নাম আছে, এই নামগুলো দেখো, এখানে দেখো আছে তাদের সার্কুলার। তারা ট্রেনিং এর ব্যবস্থা করে থাকে নারী উদ্যোক্তাদের জন্য। শুধু নারী উদ্যোক্তা নয়, তারা অন্য যে কোনো পুরুষ উদ্যোক্তাদের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের আরো ট্রেনিং এর বিভিন্ন কর্মসূচি আছে। এবং এই উদ্যোক্তা উন্নয়নের সাথে সাথে ম্যানেজমেন্ট ডেভেলপমেন্টের ক্ষেত্রে, প্রতিষ্ঠান পরিচালনা করার ক্ষেত্রে যে আধুনিক টেকনোলজিক্যাল জ্ঞান দরকার, ম্যানেজমেন্ট জ্ঞান দরকার, মার্কেটিং নলেজ দরকার, ফিনান্সিয়াল নলেজ দরকার, অ্যাকাউন্টিং নলেজ দরকার, এইগুলোর কিন্তু তারা ট্রেনিং অনবরত এসএমই ফাউন্ডেশন দিয়ে থাকে এবং এখান থেকে অনেকেই এই ট্রেনিং করে সাকসেস হয়েছেন। এখন প্রযুক্তিগত উন্নয়ন 6 নম্বর। এখন এসএমই ফাউন্ডেশন কোন বিজনেসের প্রযুক্তিগত উন্নয়নে হেল্প করে থাকে। কি রকম, যে একটা সিস্টেম আছে, তোমার এক অপারেশন সিস্টেম আছে ট্রেডিশনাল, তার প্রযুক্তিগত উন্নয়নে কিন্তু তারা হেল্প করে থাকে। যে এই প্রযুক্তিটা ব্যবহার করলে তারা প্রোডাকশন আরো কুইকলি করতে পারবে, তাদের প্রোডাকশন কস্ট কম হবে, এই রকম কিন্তু বিষয়ে তারা হেল্প করে থাকে। মানে কি, তারা প্রযুক্তি সম্পর্কে, আমরা তো অনেক সময় জানি না যে মডার্ন প্রযুক্তি কোথায় আছে বা কেন আছে। যেমন ধরো যে আমরা যেরকম গ্রাম এলাকায় দেখেছি কৃষিকাজে আগে ধান মাড়াই করা হতো ম্যানুয়ালি, এখন ধান মাড়া করা হয় থ্রেসার মেশিনের মাধ্যমে, যেটা অনেক সময় হপার টপার বলি। এবং ধান কাটার মেশিন চলে আসছে, ধান কাটার লোক পাওয়া যায় না। অন্তত যেগুলো খাড়া ধান আছে সেগুলো মানে মাটিতে শুয়ে পড়ে না, এই ধরনের ধান কাটার ক্ষেত্রে মেশিন দিয়ে খুব দ্রুত একবারে প্রসেসিং হয়ে চলে আসছে। তাই এই প্রযুক্তিগুলো আমাদের ধারণা ছিল না, এখন কিন্তু এই প্রযুক্তিগুলো আসছে। এসএমই ফাউন্ডেশন ওই রকম বিজনেসের ক্ষেত্রে তার প্রোডাকশন বা তার ডেভেলপমেন্টের ক্ষেত্রে বিভিন্ন খাতের প্রসেসিং এর ক্ষেত্রে তারা নতুন নতুন মেশিন বা টেকনোলজির কিন্তু হেল্প করে থাকে। তারপরে কি, পণ্য বাজারজাতকরণের সহায়তা এবং সেবা মান উন্নয়নের সহায়তা করে থাকে। তাহলে পণ্য যে বাজারজাতকরণ, মার্কেটিং, আমি উৎপাদন করলাম কিন্তু আমি বিক্রি করতে পারলাম না, তাহলে আমার কি বিজনেসটা লস হয়ে যাবে। প্রোডাকশন করার চেয়ে
পণ্য বিক্রি করাটা অনেক জটিল, অনেক কঠিন কাজ। তাহলে প্রিয় শিক্ষার্থী, তাহলে এই যে পণ্য বাজারজাতকরণ করতে হয় কি করে, মার্কেটিং করতে হয় কি করে, কি করলে ভোক্তারা কিনবে, এবং এই সেবার মান উন্নয়ন, পণ্যের মান উন্নয়ন হলেই যে পণ্য বিক্রি হবে তা কিন্তু নয়। বাজারে অনেক খারাপ মানের পণ্য আছে কিন্তু তার চাহিদা বেশি, বিক্রি বেশি হয়। তাহলে এই ধরনের পণ্যগুলোকে বিক্রি করার জন্যে তার ট্রেনিং এর ব্যবস্থা করে থাকেন, এই পণ্যের ব্র্যান্ডিং করার জন্যে। যেরকম কালকেই একটা দেখলাম, খুব ভাইরাল হয়েছে, সেটা হলো ফার্নিচার। ঢাকার একটা ফার্নিচারের দোকান খুব ভাইরাল হয়ে গেছে দেশ বিদেশে। তা এখন ব্যাপারটা হলো যে তোমার এই যে পণ্যের প্রসার ঘটাবে কি করে, বা কি করে জানান দেবে কাস্টমারের কাছে, কাস্টমারের চাহিদা সৃষ্টি করবে, এই জিনিসগুলো ট্রেনিং এর প্রয়োজন আছে। তো এই ট্রেনিং এর ব্যবস্থা করে থাকে এসএমই ফাউন্ডেশন। প্রিয় শিক্ষার্থী, তাহলে এসএমই ফাউন্ডেশনের উদ্দেশ্যগুলো আমরা জানলাম। এখন আমরা দেখি এসএমই ফাউন্ডেশন থেকে প্রাপ্ত সহায়তা। তাহলে এসএমই ফাউন্ডেশন থেকে কি কি সহায়তা আমরা, এসএমই ফাউন্ডেশনের তো একটা গোল আছে, উদ্দেশ্য আছে, কিন্তু আমরা ডাইরেক্ট কি ধরনের হেল্প আমরা পেয়ে থাকি বিজনেসগুলো, সেগুলো আমরা স্পেসিফিক ভাবে আমরা দেখি। এসএমই উন্নয়নে পলিসি অ্যাডভোকেসি, তো পলিসি ডেভেলপমেন্টের ক্ষেত্রে সরকারকে হেল্প করে থাকে এসএমই ফাউন্ডেশন, যেহেতু তারা এই বিষয়টা নিয়েই গবেষণা করে, কাজ করে সারা বছর, তারা একটা সেল হিসেবে কাজ করে, তারা এই জন্য সরকারকে বিভিন্ন ধরনের পলিসি মেকিং এ হেল্প করে থাকে, অ্যাডভাইস করে থাকে যে এই রকম করা দরকার, স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজের ডেভেলপমেন্টের জন্য এই কাজগুলো করা দরকার। সমস্যা উন্নয়ন সংক্রান্ত কর্মসূচি, যে সমস্যাগুলো আছে সেগুলো ডেভেলপমেন্টের জন্য, তার নিরসনের জন্য কি কি কর্মসূচি পালন করা দরকার, কি কি কর্মসূচি তৈরি করা দরকার, অ্যাকশন প্ল্যান যেটা বলে, সেই অ্যাকশন প্ল্যান তৈরি করার ক্ষেত্রে হেল্প করে থাকে এসএমই এই ফাউন্ডেশন সংক্রান্ত, এসএমই সংক্রান্ত তথ্য এবং উপাত্ত সরবরাহ। এই তথ্য উপাত্ত কিন্তু দুই জায়গাতে দুইভাবে সরবরাহ হয়। একটা যারা পলিসি মেকিং করে, সরকার বিভিন্ন মিনিস্ট্রিতে দিয়ে থাকে, এবং এই বিজনেস সংক্রান্ত বিভিন্ন তথ্য যে বিজনেসম্যান যারা উদ্যোক্তা হতে চায়, এন্টারপ্রেনিউর হতে চায়, তাদেরকে কিন্তু দিয়ে থাকে, সরবরাহ করে থাকে। এসএমই উন্নয়নের প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করে, বিভিন্ন ধরনের প্রশিক্ষণ, যেটা উদ্দেশ্যেই বলেছি, ডাইরেক্ট প্রশিক্ষণ দিয়ে তারা ফিল্ডে যায়, আবার তাকে রিফ্রেশ ট্রেনিং এর ব্যবস্থা করে থাকে, অনবরত কন্টিনিউয়াসলি এটা করে থাকে। তে এই কাজটা কিন্তু করে থাকে প্রশিক্ষণ, খুব জোরদার তাকেই করে থাকে। তারপরে ব্যবসা পরিচালনায় সাপোর্ট সার্ভিস সরবরাহ, ব্যবসা পরিচালনার ক্ষেত্রে যে সাপোর্টিং সার্ভিস দরকার আছে, সে সার্ভিসের ক্ষেত্রে অ্যাডভোকেসি বা কনসালটেন্সির মতো বিষয়গুলো, পরামর্শমূলক বিষয় দিয়ে থাকে, এবং এই সেবা সরবরাহ কত দ্রুত তাড়াতাড়ি পাওয়া যেতে পারে সেই বিষয়ে কিন্তু হেল্প করে থাকে। উদ্যোক্তা উন্নয়নে তো হেল্প করেই থাকে, উদ্যোক্তাদের বিভিন্ন ধরনের ট্রেনিং, ডেভেলপমেন্ট, পরামর্শ দিয়ে, এবং উপযুক্ত প্রযুক্তি ব্যবহারের সহায়তা। উপযুক্ত প্রযুক্তি কোন কোন বিজনেসের ক্ষেত্রে কোন প্রযুক্তিটা ব্যবহার করলে ভালো হবে বা দ্রুত প্রোগ্রেস হবে বিজনেসে, এই জিনিসটা করে থাকে। পণ্য প্রদর্শনীর ব্যবস্থা, ওই যে দেখালাম মেলা, বাণিজ্য মেলা, বিভিন্ন মেলার মাধ্যমে পণ্য, দেখো এসএমই মেলা হয়, রাজশাহীতে হয় এবং ঢাকাতে হয়, বিভিন্ন বিভাগীয় লেভেলে হয়, বিভিন্ন জায়গাতে হয়ে থাকে এই এসএমই মেলা। এই মেলার আয়োজন করে এই এসএমই, স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজের যে উদ্যোক্তাগুলো আছে তাদের পণ্য দোকানগুলো নিয়ে এসে থাকে, তারা প্রদর্শনী করে, তাদের স্টল থাকে। আমরা যে সেখানে অনেক কাস্টমার যে দেখে দেখে যেটা পছন্দ আমরা কিনে থাকি অনেক সময়। রাজশাহীতে তো এই করোনার আগে প্রতি বছরই মোটামুটি এসএমই পণ্য মেলা হয়েছে। গতবার করোনার আগে তোমার সার্কিট হাউসের মাঠে হয়েছিল, আমি সেখানে গিয়েছিলাম। তৃণমূল পর্যায়ে মহিলা উদ্যোক্তাদের জন্য মূলধন গঠনে আর্থিক সহায়তা। তৃণমূল পর্যায়ে যারা গ্রামীণ লেভেলে আছে এবং খুব কি বলা যায়, যারা তৃণমূল পর্যায়ে বলতে বোঝায় যারা স্বল্প আয়ের মানুষ, দরিদ্র জনগোষ্ঠী এবং গ্রামগঞ্জে অবস্থান করছে, তাদের মধ্যেও ছোটখাটো কুটির শিল্পের উন্নয়নের ক্ষেত্রে, উদ্যোক্তা উন্নয়নের ক্ষেত্রে এই আর্থিক সহায়তা করে। তার মানে
তারা ঋণ সহায়তা থাকে। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো বা না জানলেও একটা জিনিস জেনে থাকো, এসএমই ফাউন্ডেশন বিভিন্ন সময় বিভিন্ন প্রজেক্ট, বিজনেস প্রজেক্ট ইনভাইটেশন করে থাকে। এই বিজনেস প্রজেক্ট সাবমিট করলে তাদের এই প্রজেক্ট প্ল্যানিং সম্পর্কে যদি ভালো ধারণা হয়, ধরো যে তুমি একটি বেকার সেলে প্রজেক্ট সাবমিট করলে, তাদের পছন্দ হলে সেখানে তারা ফান্ডিং করে, ঋণ সহায়তা দিয়ে থাকে। তাদের একটা নির্দিষ্ট প্রোফার্মা আছে, সে প্রোফার্মা মোতাবেক তোমার প্রজেক্ট প্ল্যানিং সাবমিট করতে হয়। এসএমই ফাউন্ডেশনের ওয়েবসাইটে যেয়ে দেখো, সেখানে তাদের একটা নির্দিষ্ট ফরম্যাট আছে, প্রোফার্মা আছে, সেখানে প্রোফার্মা মোতাবেক তোমার প্রজেক্ট প্রপোজাল তৈরি করে পাঠালে তারা তখন সেখানে যাচাই বাছাই করে তাদের ভালো লাগলে সেখানে আর্থিক সহায়তা দিয়ে থাকেন। প্রিয় শিক্ষার্থী, আমরা এসএমই ফাউন্ডেশনের অনেকগুলো উদ্দেশ্য এবং সহায়তা, ভালো কাজ, অ্যাক্টিভিটিস দেখলাম, ভালো উদ্দেশ্য প্রতিষ্ঠিত। কিন্তু এসএমই ফাউন্ডেশন করতে গেলে যে বাধা বিপত্তিগুলো সম্মুখীন হয়, যে ব্যারিয়ারগুলো তার সামনে আসে, যে অবস্ট্রাকলগুলো আসে, যে চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে হয়, সেগুলো আমরা এক নজরে একটু দেখব। দেখো স্লাইডে, লিমিটেড অ্যাক্সেস টু ব্যাংক ফাইন্যান্স। এখন এসএমই ফাউন্ডেশনের ক্ষেত্রে, এসএমইর ক্ষেত্রে, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজের ক্ষেত্রে বড় প্রবলেম হলো যে তাদের অর্থনৈতিক সমস্যা, তাদের মূলধন নাই। এখন ব্যাংকগুলো করে কি? ব্যাংকগুলো লিমিটেড। ব্যাংক সবসময় চায় যে একটা ভালো জায়গাতে বিনিয়োগ করতে বা ঋণ দিতে, যেখান থেকে তার রিকভারি হবে। এখন নতুন কোনো উদ্যোক্তা যদি কাজ করতে চায়, তাহলে সেখানে ব্যাংক দিতে চায় না। এটা আমি নিজেই উদাহরণ। আমি সরকারি কলেজে চাকরি করি, আমার বাড়িতে ল্যান্ড আছে, আমি কৃষিভিত্তিক আমি একটা ফার্ম করতে চেয়েছিলাম, কিন্তু আমি অনেক কয়টা ব্যাংকে গিয়েছি, কিন্তু দিতে চায় না, ফাইন্যান্সিং করতে চায় না। তো এখন ঘটনা হচ্ছে যে এই প্রবলেম মানে আমার ক্ষেত্রে যদি হয়, তাহলে যারা আমার চেয়েও প্রান্তিক অবস্থানে আছে তাদের ক্ষেত্রে তো আরো প্রবলেম। তাহলে এসএমইর ক্ষেত্রে, স্মল মিডিয়াম এন্টারপ্রাইজের ক্ষেত্রে বড় প্রবলেম হলো ব্যাংকগুলো এখানে ফাইন্যান্সিং করতে আগ্রহী নয়। কিন্তু প্রত্যেকটা ব্যাংকের যে দেখবে এসএমই একটা করে সেল আছে, ডেস্ক আছে, সেখানে বড় করে নেম প্লেট লাগানো আছে, কিন্তু বাস্তবতা হলো তারা এই এসএমইর ক্ষেত্রে দিতে চায় না, ঋণটা সহজে ছাড় করতে চায় না। নতুন প্রজেক্ট হলে তো আর কথাই নেই, খুব কম প্রজেক্ট আছে সেখানে তারা ফান্ডিং বা ফাইন্যান্সিং করতে চায়। লিমিটেড অ্যাভেলেবিলিটি অফ স্কিল অ্যান্ড সেমি স্কিল ওয়ার্কার। লিমিটেড অ্যাবিলিটি মানে স্কিল এবং সেমি স্কিল ওয়ার্কারের এই এসএমই ক্ষেত্রে, স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজের ক্ষেত্রে তাদের অ্যাবিলিটিগুলো খুব লিমিটেড, মানে ট্রেনিংটা খুব ভালো মতো পায় না। ধরো যে এসএমই ফাউন্ডেশন তো প্রত্যেকটা জেলায় জেলায় নাই, প্রত্যেকটা জেলায় জেলায় ট্রেনিং এর ব্যবস্থা করা যায় না, প্রত্যেকটা থানাতে থানাতে নাই। তাহলে তা যেহেতু ট্রেন্ড আপ করা যায় না আধুনিক, তারা এদের অ্যাবিলিটিগুলো লিমিটেড থাকার জন্য তাদের প্রোডাক্ট কোয়ালিটি বা তাদের কাজের গতিশীলতা, প্রোডাক্টিভিটি কিন্তু বাড়ে না। রিল্যাক্টেন্স টু রিক্রুট অ্যাপ্রেন্টিস বিকজ দেয়ার হাই মোবিলিটি। এখন ঘটনা হচ্ছে যে হাই মোবিলিটি, এখন যারা স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজে কাজ করে, সাধারণত গ্রামে দেখবে একটা বিজনেস করতে লেগে যদি সে ফল করে, সে করে কি, তখন ওটা ছেড়ে আর একটাতে যায়, ওটা ছেড়ে আর একটাতে যায়, এইরকম একটা প্রবণতা আছে। আবার দেখা যাচ্ছে যে ওই ইয়েগুলোতে যারা কাজ করে তারা ওখানে ভালো যেহেতু বেতন ভাতা দিতে পারেন, তখন ওটা ছেড়ে আর এক জায়গাতে চলে যায়। এই যে একটা সমস্যা বা বিজনেস করতে যে বাধাগ্রস্ত হয়, তার ভালো নলেজ না থাকার জন্যে, ভালো ট্রেন আপ না থাকার জন্যে তারা সুইচ করে, বারবার বিভিন্ন জায়গাতে সুইচ করে। এই যে হাই মোবিলিটির কারণে এটা অনেক সময় সাকসেস হয় না। একটা বিজনেস করতে গেলে একটা দীর্ঘ সময় ধরে সাস্টেন করতে হবে, সেখানে লেগে থাকতে হবে, কিন্তু সে ধরনের মূলধন, সে ধরনের লজিস্টিক সাপোর্ট তারা পায় না। এইটা একটা সমস্যা। নো ইনস্টিটিউশনাল লিঙ্কেজ উইথ টেকনিক্যাল এডুকেশন। টেকনিক্যাল এডুকেশনের সাথে ইনস্টিটিউশনাল লিঙ্কেজ নাই। এইটা শুধু খালি এসএমইর ক্ষেত্রে নয়,
এইটা বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরের এডুকেশনের ক্ষেত্রে, কি জেনারেল এডুকেশন, কি টেকনিক্যাল, ভোকেশনাল, ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল সায়েন্স, সব জায়গাতেই এটার মেডিকেল সায়েন্স বা টেকনিক্যালে কিছুটা আছে, কিন্তু অন্যান্য এর ক্ষেত্রে এডুকেশনের ক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল লিঙ্কেজের সাথে এডুকেশনের, এখানে টেকনিক্যালের সাথে ইন্ডাস্ট্রিয়াল লিঙ্কেজের কথা বলছে, এবং আমি বলছি নর্মাল এডুকেশনের ক্ষেত্রেও ইন্ডাস্ট্রিয়াল লিঙ্কেজ নাই। কেন? একটা ছোট্ট উদাহরণ দিই। এখন স্কিল বেস, এখন হয়ে গেছে কি স্কিল বেস এডুকেশন। তুমি তোমার কি স্কিল, এই যে আমার যে ক্লাস করছো বা এই সাবজেক্টটা পড়ছো, এই সাবজেক্ট পড়ার পর তুমি কি স্কিল অর্জন করছো, তোমার দক্ষতা কি বাড়ছে। তুমি যদি আগের অবস্থানেই থাকো তাহলে তোমার কোনো দক্ষতা বাড়লো না। এখন তুমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়েছো, ভালো কথা, বিদ্যুতের কোনো কাজ জানো না, একটা বাল্ব লাগাতে পারছো না। তুমি অ্যাম্পলিফায়ার সম্পর্কে পড়েছো, তুমি অ্যাম্পলিফায়ার তৈরি করতে পারছো না। তুমি রোগ সম্পর্কে পড়েছো, তুমি ট্রিটমেন্ট দিতে পারছো না, সঠিক ট্রিটমেন্ট, রোগ চিনতেই পারছো না, ধরতে পারছো না, ডাক্তারি পড়েছো। তুমি বিজনেস পড়েছো, বিজনেসের কোনো তুমি পরামর্শই দিতে পারছো না, বিজনেসের প্রবলেম তুমি ধরতে পারছো না। তুমি ইন্টারমিডিয়েটে এই জিনিসগুলো পড়ছো, তোমার বাবা চাচা আশেপাশে অনেকে বিজনেস করে, তুমি বিজনেসের কোনো প্রবলেম ধরতে পারছো না, তাকে পরামর্শ দিতে পারছো না, তাহলে তোমার স্কিল ডেভেলপমেন্ট হয়নি। এই ধরনের পড়াশোনা দিয়ে কাজ দেয় না। আর ইন্ডাস্ট্রিয়াল লিঙ্কেজ কি, ইন্ডাস্ট্রিগুলো কি চায় বর্তমানে ওয়ার্ল্ডে এবং দেশের যে ইন্ডাস্ট্রিগুলোতে কি ধরনের দক্ষ জনবল, কি কোন স্কিলের, কোন দক্ষতা সম্পন্ন লোক তাদের দরকার। বাংলাদেশের চাকরি বেকারত্বের হার বাড়ার এইটা একটা বড় কারণ, যে আমাদের জব মার্কেটে যে ইন্ডাস্ট্রিয়ালাইজ, সরকার তো সবাইকে চাকরি দিতে পারবে না, কিন্তু ঘটনা হচ্ছে যেহেতু সরকারি চাকরির সংখ্যা লিমিটেড, বা সরকারি চাকরিও বিভিন্ন সেক্টরে স্কিলের দরকার হয়, এখন সেই স্কিল দেখে দেখে কিন্তু লোক নেওয়া হয় না, যেরকম ব্যাংকে বা বিভিন্ন জায়গায় ফ্রেশ যে কোনো লোককে নেওয়া হয়। এখন ব্যাপারটা হলো কিন্তু বেসরকারি ক্ষেত্রে তো স্কিল দেখা হয়, তোমার যে স্কিল দরকার যে ইন্ডাস্ট্রিতে, ওই স্কিলের লোক দরকার। এখন সেই ধরনের স্কিল আছে কিনা, তুমি বিজনেস করছো, ম্যানেজারিয়াল স্কিল তোমার ডেভেলপ করছে না, তুমি ম্যানেজমেন্ট করতে পারছো না, লোককে মোটিভেট করতে পারছো না, তুমি কমিউনিকেশন স্কিল তোমার খারাপ, তুমি কোনো রিপোর্ট তৈরি করতে পারছো না, তুমি অ্যাকাউন্টিং পড়ে যে অ্যাকাউন্টিং করতে পারছো না, তুমি ফাইন্যান্সের কস্ট অফ ক্যাপিটাল যে কোনো বিজনেসের কস্ট অফ ক্যাপিটাল বের করতে পারছো না, তুমি বলতে পারছো না এখান থেকে লোন নিলে যেহেতু আপনার কস্ট অফ ক্যাপিটাল কম হবে বা এটা হলে বেশি হবে, এখানে ঝুঁকি বেশি মেজারমেন্ট করতে পারছো না। তার মানে ইন্ডাস্ট্রিয়াল লিঙ্কেজের সাথে তাহলে আমাদের পড়াশোনার সম্পর্কটা খুব কম, গ্যাপ আছে। আর সেক্ষেত্রে আমাদের সিলেবাস, আমাদের এই পড়াশোনার পদ্ধতি, অ্যাসেসমেন্ট পদ্ধতি, এগুলো কিন্তু পরিবর্তন করার প্রয়োজন আছে। এটা করতে পারলে, যেরকম বাংলাদেশের একটা বড় অংশ চাকরি করে বিদেশিরা, আমাদের দেশের ফরেন রেমিটেন্সের একটা বড় অংশ নিয়ে যায় ইন্ডিয়ান লোকজন, অন্তত টেকনিক্যাল বিষয় তারা এই দেশে কাজ করছে। তার মানে আমরা আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজ বা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলো সেই টেকনিক্যাল সম্পন্ন লোক করতে পারছি না, বা ম্যানেজমেন্টের ক্ষেত্রেও, বিজনেসের ক্ষেত্রেও যে ম্যানেজমেন্টের বড় বড় লেভেলের লোকজন আছে সেটা বাইরের অনেক আছে, তাহলে আমরা সেটা তৈরি করতে পারছি না। তোমরা এটা চেষ্টা করো স্কিল হওয়ার জন্যে, তাহলে চাকরির অসুবিধা হবে না। তো এই জিনিসটা কিন্তু এসএমইরও ক্ষেত্রে টেকনিক্যাল এডুকেশন পড়ে আসছে, ভোকেশনাল, টেকনিক্যাল মানে পলিটেকনিক্যাল, টেক্সটাইল, এগুলো পড়ে আসছে, পড়ে এসে দেখা যাচ্ছে টেক্সটাইল পড়ে আসে, টেক্সটাইল এর কাজ করতে পারছে না, কাপড় বুননের কাজ পড়ে আসছে, সে কাপড় বুনাতে পারছে না, কাপড়ের ডাইনিং এবং ডাইনিং এর কাজ করে আসছে কিন্তু করতে পারছে না। তাহলে টেকনিক্যাল এডুকেশনের সাথে ইন্ডাস্ট্রিয়াল, এবং বর্তমানে যে ধরনের ডিজাইন চাই সে ধরনের ডিজাইন করতে পারছে না, যে ধরনের ডিমান্ড আছে বাজারে সে ধরনের কাজ করতে পারছে না। তাহলে এই জায়গাতে প্রবলেম আছে বাস্তবতায়, এবং এই প্রবলেমটা ইন্ডাস্ট্রিয়াল লিঙ্কেজ না থাকার জন্য এইটা সব জায়গায় আমাদের এডুকেশন সিস্টেমটা বাধাগ্রস্ত হচ্ছে। সেটা সব ইউনিভার্সিটি লেভেলে, কলেজ লেভেলের
প্রত্যেকটা স্তরে স্তরে আমরা স্কিল সেট করে নিই, কোন স্তরে কোন ধরনের স্কিলড হওয়া দরকার। তুমি এই যে এই সাবজেক্টটা পড়ছো ব্যবসায় সংগঠন, এটা হওয়ার পর এই স্কিল মেজারমেন্ট করা হয় না। আমি বলছি শিখন পল এটা, তুমি এটা শিখছো থিওরিটিক্যাল, প্র্যাকটিক্যাল কোথায়? প্র্যাকটিক্যালি তোমার নলেজ জানতে হবে। আমরা যৌথ মূলধনের মেমোরেন্ডাম পড়েছি, তারপরে আর্টিকেল, এগুলো কি তৈরি করতে পারছো? তুমি কি প্রবলেমগুলো ধরতে পারছো, সেগুলো কাজ করতে পারছো? যদি করতে পারো তবেই তোমার স্কিল হবে। তাহলে এই কাজগুলো এখানেও ফাইন টিউনিং এর ব্যাপার আছে, যে তোমার ইন্ডাস্ট্রিগুলো কি ধরনের কাজ চাই। শুধু থিওরিটিক্যাল হলে হবে না, প্র্যাকটিক্যাল লাগবে। তারপরে কি, ল্যাক অফ ইনফরমেশন অফ হাউ টু রেজ প্রোডাকশন অ্যান্ড ডু বেটার মার্কেটিং। ঠিক আছে, তাহলে ল্যাক অফ ইনফরমেশন অভাব আছে অন হাউ টু রেজ প্রোডাকশন অ্যান্ড ডু বেটার মার্কেটিং এবং প্রোডাকশনের ক্ষেত্রে ইনফরমেশনের লেকেজ আছে। তার মানে তোমাদের একটা কথা বলি, বিজনেসের ক্ষেত্রে অন্যান্য দেশে, উন্নত দেশে ডাটাবেজ আছে। কি রকম ডাটাবেজ? জিআইএস, জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেমের সাথে বিজনেস ইনফরমেশন সিস্টেমের মার্জ করে ডাটাবেজ আছে। কেমন? ধরো রাজশাহী শহরের সাহেব বাজারের আশেপাশে কোথায় কোন দোকান আছে, কথা কি বোঝা যাচ্ছে? কোথায় কোন দোকান আছে। এখন ধরো তুমি একটা চায়ের দোকান করতে চাও, এখন রাজশাহী কলেজের পাশে কোনো চায়ের দোকান নতুন করে করলে চলবে কিনা, বা এখানে আদতেই কতগুলো দোকান আছে, এই এলাকা দিয়ে কত লোক চলাচল বা এখানে করে, এই ধরনের ইনফরমেশন নাই। এখন এতে হয় কি, বিজনেস করতে যে সাধারণত যারা উদ্যোক্তা এই নাই, এবং কোন ধরনের প্রোডাক্টের চাহিদা আছে, বেটার মার্কেটিং পলিসি কেমন করা যেতে পারে, এই ধরনের ইনফরমেশন নাই। এখন আমি রাজশাহী কলেজের আশেপাশে ধরো যে একটা চায়ের দোকান, কারণ তোমার কাছে আসলো বা আমার কাছে, আমি এটা অ্যাডভাইস দিতে পারবো কিনা। তাহলে ডাটা অ্যানালাইসিস করে দেখতে হবে রাজশাহী কলেজের আশেপাশে চায়ের দোকান কতটা আছে, রাজশাহী কলেজের স্টুডেন্ট এবং অন্যান্য লোকজন কত আনাগোনা হয়, সেই তুলনায় এই চায়ের দোকানগুলো সাফিসিয়েন্ট কিনা। যদি পর্যাপ্ত থাকে তাহলে বলতে হবে যে না বাবা তুমি এইখানে করো না, বরং তুমি যে ওই হেতেমখার মোড়ে করো, ওখানে অনেকগুলো মেস আছে, ওখানে বেশি ভালো চলবে। এখানে কলেজ চলাকালীন, কারণ এটা বৈকালে তো আর এখানে রাজশাহী কলেজ আর খোলা থাকে না, এখানে তোমার একবেলা, আর ওখানে যাও, এখানে এক্সিস্টিং অনেকগুলো দোকান আছে, সেই দোকানগুলোরই সেল ভালো হয় না, তুমি নতুন করে দিয়ে তুমি ঝুঁকির মধ্যে পড়বে, বরং ওখানে ডিমান্ড বেশি। তো এইরকম জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম এবং বিজনেস ইনফরমেশন সিস্টেম, এই দুই সিস্টেমের তথ্য মার্জ করে ডাটাবেজ থাকা দরকার। এটা বাংলাদেশে নাই। এই না থাকার জন্য সঠিকভাবে কোনো কারো পক্ষে এটা অ্যাডভাইস দেওয়া সম্ভব নয় যে এই জায়গাতে এই দোকানটা করলে ভালো চলবে বা রান করবে ভালো, এবং এই ধরনের প্রোডাক্ট বা এই মার্কেটিং সিস্টেমে যাও। এখন ব্যাপারটা হলো, তারপরে বিষয় আসি, এগুলো ডিপলি আরো আলোচনা করা যায়। এইটা তোমাদের জানান দেওয়ার জন্য এই স্লাইডটা আমি নিয়ে আসছি এক জায়গা থেকে কোঅপ করে। এখন বিষয়টা হলো পরেরটা, ল্যাক অফ কোঅর্ডিনেশন অ্যামং ডিফারেন্ট গভর্নমেন্ট এজেন্সি। এখন এসএমই যে কোনো বিজনেস করতে গেলে অনেক 17 থেকে 18টা দপ্তরের সাথে তোমার কাজ করতে হয়। তাহলে এই যে এজেন্সি, সরকারি এজেন্সিগুলো আছে নন স্টপ। আমি এক জায়গাতে যে বক্তৃতাও দিয়েছিলাম গত বছর 19 সালের এসএমই ফাউন্ডেশনের মেলাতে যে সেমিনার হয়েছিল, সেখানে আমি বলেছি আসলে একটা জায়গা থেকে সার্ভিস, এখন ধরো যে আমি একটা বা তুমি একটা সাধারণ অর্ধশিক্ষিত বা উচ্চশিক্ষিত বা কম শিক্ষিত লোক একটা বিজনেস করতে যাচ্ছে, এখন 17-18 জায়গা থেকে তার সার্ভিস দরকার, তার সাথে কমিউনিকেট করা দরকার। এখন এই 17-18টা যদি দপ্তরে সে দৌড়াতে থাকে, তার তো বিজনেস করার ইচ্ছাই হারিয়ে যাবে। তাহলে এই একটা বড় প্রবলেম যে গভর্নমেন্ট যে এজেন্সিগুলো আছে, এই এজেন্সিগুলো একটা জায়গা থেকে সার্ভিস পায় না, যতগুলো দপ্তর ততগুলো দপ্তরে আলাদা আলাদা জায়গায় ছুটতে হয়। তাই এইটা আমি পরামর্শে বলেছিলাম আমার বক্তব্যে, যে একটা জায়গা থেকে এই সার্ভিসটা নন স্টপ সার্ভিস দেওয়া যায় কিনা, একটা জায়গা থেকে।
কিন্তু ঘটনা হচ্ছে তুমি ট্যাক্স নেবে এনবিআর এর ছোট ট্যাক্স ডিপার্টমেন্টে, তুমি ট্রেড লাইসেন্স নিবে কর্পোরেশনের ছোট, তুমি হয়ে গেছে, তুমি আরেকটা লাইসেন্স নিবে আরেকটা জায়গায় ছোট। এই যে এই ধরনের প্রবলেমগুলো তো আছেই। প্রিয় শিক্ষার্থী, আমরা লাস্ট টপিকে আসছি, যে বেসরকারি সংস্থা বা এনজিও। তোমরা জানো এই যে সাইডে অনেকগুলো এনজিও ছবি দেওয়া আছে, এই সম্পর্কে পরিচিত আছো। 1971 সালে এনজিও কাজ শুরু করে, বাংলাদেশ স্বাধীনতা প্রাপ্তর পর থেকে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন বলা হয়, ঠিক আছে। সরকারের পাশাপাশি তারা বিভিন্ন ধরনের কাজ করে, দারিদ্র্য বিমোচন, প্রাথমিক শিক্ষা সম্প্রসারণ, স্যানিটারি, পুষ্টি, আবাসন ক্ষেত্রে তারা কাজ করে থাকে। বাংলাদেশে এনজিও গুলো অনেকগুলো এনজিও আছে, তার মধ্যে মেন এনজিও গুলো ব্রাক, আশা, প্রশিকা, জাগরণী চক্র, ঠ্যাঙ্গামারা এই ধরনের ইত্যাদি এনজিও গুলো কাজ করে থাকে। এই বেসরকারি সংস্থা থেকে প্রাপ্ত সহায়তাগুলো কি? যেরকম মাইক্রো ক্রেডিট চালু করা, তারা মাইক্রো ক্রেডিটের মাধ্যমে তারা করে কি, তারা অর্থের গতিশীলতা কিন্তু বৃদ্ধি করেছে। মাইক্রো ক্রেডিট সাধারণ জনগণকে, সাধারণ যাদের দরিদ্র তাদেরকে কিন্তু ব্যাংক ঋণ দেয় না, তারা জামানত দিতে পারে, ঋণ দেয় না, কিন্তু মাইক্রো ক্রেডিটের মাধ্যমে এই দরিদ্র জনগোষ্ঠীকে কিন্তু তাদের অর্থের সরবরাহ করা সম্ভব হয়েছে। এবং এর পক্ষে, এই এনজিওর পক্ষে বিপক্ষে অনেক মতামত আছে, পক্ষেও আছে বিপক্ষেও আছে। এই মাইক্রো ক্রেডিটের কনসেপ্ট কিন্তু আজ থেকে 4500 বছর আগেও কিন্তু ছিল। সেটা মহাভারতের সভাপর্বে কিন্তু এই ক্ষুদ্র ঋণ দেওয়ার একটা কথা কিন্তু বলা আছে, তোমরা দেখতে পারো। তে এখন বর্তমানে যে মডেলে মাইক্রো ক্রেডিট করা, এর মধ্যে অর্থের গতিশীলতা বেড়েছে এবং ক্ষুদ্র ঋণ দিয়ে থাকে এবং মহিলাদের উদ্যোক্তা উন্নয়নে সহায়তা করে। এবং সাইডে দেখো একটা ছবি দেওয়া আছে, হাতগুলো এনজিও গুলো একে একে সহযোগিতা করে কিন্তু এই কাজগুলো করা হয়। দেখো একটা ছবি, হাসি গ্রামীণ জনগোষ্ঠীকে এদের মুখে হাসি ফেরাতে কিন্তু সহায়তা করেছে। যদিও কিছু কিছু ক্ষেত্রে মাইক্রো ক্রেডিটের দুর্বলতাও আছে, সেখানে তারা অনেকে এই ঋণ শোধ করতে না পেরে সর্বশান্ত হয়েছে, কিন্তু সাকসেসও আছে। এখন তারপরে দেখো এই যে এনজিওর কন্ট্রিবিউশন গুলো দেখো, দেখো এডুকেশনের ক্ষেত্রে কতটুকু, তারপরে দেখো স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে মাইক্রো ক্রেডিটের এনজিও গুলো কন্ট্রিবিউশন কতটুকু, তারপরে হেলথের ক্ষেত্রে কতটুকু, এখানে কিন্তু তথ্যগুলো দেওয়া আছে। 18-19 সালের তথ্য দেখো, কমিটমেন্ট ড্রাফট, এই যে এই তথ্যগুলো দেওয়া আছে। আমাদের আজকে প্রায় সময় শেষের দিকে এইটা দেখলেই, তুমি চারটা দেখলেই বুঝতে পারবে তোমরা যে কোন ক্ষেত্রে কতটুকু অবদান এই এনজিওর। তার মধ্যে ফরেন গ্র্যান্ট কতটুকু আসছে, বিদেশ থেকে সাহায্য পেয়েছে কতটুকু এনজিও গুলো, আর তাদের অ্যাক্টিভিটিস গুলোতে অবদান কতটুকু। দেখো এটা একটা ব্র্যাকের ফজলে হোসেন আবেদ শিশু শিক্ষার ক্ষেত্রে অবদান, ব্র্যাকের কিন্তু অনেক স্কুল আছে, সেখানে কিন্তু শিক্ষা ডেভেলপমেন্টের ক্ষেত্রে, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে কিন্তু সে অবদান রেখেছে, তার একটা ছবি। এখানে দেখো ফরেন গ্র্যান্ট এনজিওর ক্ষেত্রে বৈদেশিক সাহায্য দেখো 13-14তে কত, ঠিক আছে, এত কোটি টাকা, 5,536, তাহলে 14-15, 16-17, 18 আস্তে আস্তে বাড়ছে। 18 এবং 19 সালে দেখো 7,929 কোটি টাকা কিন্তু এনজিওকে দিয়েছে বিভিন্ন বৈদেশিক দাতা সংস্থাগুলো বাংলাদেশে কাজ করার জন্য, বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীর হেল্প করার জন্য। বেসরকারি সংস্থা থেকে প্রাপ্ত সহায়তাগুলোর মধ্যে দেখো নার্সারি এবং বনায়ন শিল্প সম্প্রসারণে এনজিও কাজ করে, হ্যাচারি এবং মৎস্য শিল্প উন্নয়নে, বাঁশ বেত হস্তশিল্পে, তাঁত শিল্পে, কাঠ এবং আসবাবপত্রের শিল্পে সহায়তা এবং ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসার ক্ষেত্রেও সহায়তা করে থাকে। এছাড়া তো শিক্ষা, মাইক্রো ক্রেডিট, আর্থিক বিজনেসে, ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে তো করে থাকে, পুষ্টি, নারী স্বাস্থ্য ক্ষেত্রেও তারা কাজ করে থাকে। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আজকে আমাদের আলোচনা। এখন দেখি তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা, প্রশ্ন থাকলে আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব, করে আজকে ক্লাস শেষ করব। একটু দেখান প্রশ্নগুলো দেখি, প্রথম থেকে
সুপ্রিয় শিক্ষার্থী, আদাব, তোমাদেরকে সবাইকে আদাব এবং সালাম জানাচ্ছি। দেখি কোনো প্রশ্ন আছে কিনা, নিচের দিকে যান। স্যার, শর্ট সিলেবাসের পর এক্সাম হবে। প্রিয় শিক্ষার্থী, সামনে ক্লাস থেকে আমরা শর্ট সিলেবাসে ক্লাস নেব। শর্ট সিলেবাস হাতে এসে পৌঁছছে, তোমরা পেয়েছো কিনা জানি না। আন্ডার রাইটার অবলেখ বা দালাল, হ্যাঁ আন্ডার রাইটার অবলেখ বা দালাল বলা হয়। শেয়ার অবলেখকে, শেয়ার অবলেখ যারা দায়িত্ব নেয়, আন্ডার রাইটারকে অবলেখ বলা হয়। যারা শেয়ার বিক্রি করার দায়িত্ব নেয় এবং তার বিনিময়ে কিছু কমিশন পেয়ে থাকে, তারাই হলো অবলেখ হিসাবে কাজ করে, আন্ডার রাইটার। তারপরে কি, এরা কোম্পানি শেয়ার বিক্রির কাজ করে থাকে। হ্যাঁ, আন্ডার রাইটার এরা কোম্পানির শেয়ার, শুধু শেয়ার না, ডিবেঞ্চারও বিক্রির দায়িত্ব গ্রহণ করে থাকে। কি এসএমই সম্পর্কিত অন্যান্য মন্ত্রণালয়ের গৃহীত নীতি অনুমোদনের এই বিষয়টা আরেকবার বলবেন। প্রিয় শিক্ষার্থী, এসএমই স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজ এইটা শুধু সরকারের নয়, শিল্প মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, এইরকম আইন মন্ত্রণালয়, এইরকম বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে এর অ্যাক্টিভিটিস আছে। 17টা কি 18টা, বিজনেস করতে গেলে 17 থেকে 18টা দপ্তরের সাথে কানেকশন, এবং প্রত্যেকটা দপ্তরই কোনো না কোনো মন্ত্রণালয়ের সাথে গৃহীত। সেক্ষেত্রে তারা হেল্প করে থাকে এইটা সহজীকরণের ক্ষেত্রে। এবং যারা অ্যাসাইনমেন্টগুলো লিখে পাঠিয়েছো তাদের অনেকের কমেন্ট আমি দিয়ে দিয়েছি, এবং যারা পাঠাওনি তারা পাঠিয়ে দেবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আজকে আমরা এখানে আমরা ক্লাসটা শেষ করি। আজকে আমরা কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলাম। তোমরা শর্ট সিলেবাস দেখবে, না হলে শর্ট সিলেবাসটা আমার কাছে হাতে এসে পৌঁছছে। আমি তোমাদের গুগল ক্লাসরুমে তোমরা অ্যাড হয়ে যাও, গুগল ক্লাসরুমে আমি এটা দিয়ে দিতে পারবো। আর তাছাড়া তোমরা কলেজে বা ইয়ে থেকে কালেকশন করতে পারো। এখন তো কলেজে আসতে পারছো না, এটা এনটিআরসি থেকে তোমরা ন্যাশনাল কারিকুলাম বোর্ড থেকে তোমরা এটা জোগাড় করতে পারো, বা আমি তোমাদেরকে দেখি ফেসবুকে তোমাদেরকে দেওয়া যায় কিনা, সে আমি চেষ্টা করব। তাহলে সবাইকে আজকের মতো সাধুবাদ এবং অভিনন্দন জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।